প্রিয় ভাই ও অপুরা, গত ভিডিও ক্লাসে আমরা রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং ইথানলকে কেন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রায় সব গাড়িতেই পেট্রোলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আজকের ভিডিও ক্লাসে আমরা তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ কেমিক্যাল প্রসেস বাই ইলেকট্রিসিটির কিছু উপাদান নিয়ে আলোচনা করব। এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ কিংবা বিদ্যুৎ পরিবাহী বা তড়িৎদ্বার নিয়ে আমরা মূলত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও ক্লাসে। তাহলে আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে আমরা তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়ায় প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। আমরা জানি যে জ্বালানি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয় এবং এটা তোমরা গত ভিডিও ক্লাসগুলোতে দেখে এসেছো। আবার এই তাপশক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি। এই চ্যাপ্টারের এই অংশটাতে এবার আমরা জানবো যে কিভাবে আমরা তাপশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাতে পারি। তাহলে প্রথমে আমরা একটা ডেফিনেশন দেখে নেই, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের ডেফিনেশন। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। খেয়াল করে দেখো, এই সংজ্ঞাটার দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিণত করা। পরের অংশটা হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো। তার মানে এখানে দুই ধরনের কার্যকলাপই ঘটতে পারে। এবার আমরা দেখব যে তড়িৎ রাসায়নিক কোষে মূলত কি কি উপাদান থাকতে পারে বা কাদের সমন্বয়ে এই তড়িৎ রাসায়নিক কোষগুলো গঠিত হবে। প্রথমেই বলা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুইটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডই আংশিক ডুবানো থাকে। এই জিনিসটা কিরকম? এখানে প্রথমে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ দেখতে পাচ্ছি, যেটা কি এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে রয়েছে কি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এরপরে দেখো দুটি ধাতব দণ্ডের কথা বলা হচ্ছিল, সেটা কি এখানে দুটি ধাতব দণ্ড আমরা দেখতে পাচ্ছি বা গ্রাফাইট দণ্ড দেখতে পাচ্ছি। আবার তুমি পাশের গ্যালভানিক কোষটার দিকে যদি তাকাও, এই গ্যালভানিক কোষটাও কি এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। এখানে আমরা দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য নিয়ে কাজ করছি। এই পাত্রটাতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রয়েছে জিঙ্ক সালফেট, আর এই পাত্রটাতে মানে জিঙ্ক সালফেটের দ্রবণ, আর এই পাত্রটাতে রয়েছে কপার সালফেটের দ্রবণ। এবং এখানেও খেয়াল করো দুটি ধাতব দণ্ড রয়েছে, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড, এটা হচ্ছে কপার দণ্ড। অতঃপর দুটি দণ্ডকে একটি ধাতব তার দিয়ে সরাসরি বা ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। এখানে খেয়াল করে দেখো, আমরা একটা ব্যাটারির মাধ্যমে এই ধাতব দণ্ডটাকে সংযুক্ত করেছি, আর এখানে সরাসরি সংযোগ দিয়েছি। কেন দুইটাতে দুই ধরনের সংযোগ দেয়া হয়েছে এগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। কোষের মধ্যে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলা হয়। অর্থাৎ এই যে তোমরা ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডগুলো দেখতে পাচ্ছ, এই দণ্ডগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোড কিংবা তড়িৎদ্বার। তো এই ছিল আমাদের তড়িৎ রাসায়নিক কোষ সংক্রান্ত কিছু কথাবার্তা। এবার আমরা তার ডিটেলসে চলে যাব। কি সেটা? তড়িৎ রাসায়নিক কোষ মূলত দুই প্রকার। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল। এবার এদের সংজ্ঞাগুলো জেনে নেব এবং আমরা দেখব যে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ বা এই গ্যালভানিক কোষ দেখতে কিরকম হয়। একটু আগে তোমরা কিন্তু ছবিগুলো একবার দেখলে। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলা হচ্ছে? যেই কোষে বা যেই ব্যাটারিতে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, সেই কোষকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তাহলে খেয়াল করে দেখো, এখানে কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে। বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। এবং এখানে তুমি যদি ছবিটা লক্ষ্য করো, খেয়াল করে দেখো যে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এখানে তড়িৎদ্বার রয়েছে এবং তাদেরকে কি একটা তারের সাহায্যে ব্যাটারি দিয়ে কানেক্ট করা হয়েছে, যেই ব্যাটারিটা কি আমাদের এখানে বিদ্যুতের উৎস। তার মানে বাইরের কোনো একটা উৎস থেকে তুমি তড়িৎ প্রবাহিত করছো, করে
তুমি এখানে অ্যানোড এবং ক্যাথোড কাকে বলি আমরা পরে আলোচনা করব এটা নিয়ে। এখানে খেয়াল করে দেখো, এই দুই তড়িৎদ্বারের সাথে সংযুক্ত করছি এবং এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, এখানে জারণ বিজারণ ঘটবে। এই ধরনের কোষগুলোকে আমরা বলছি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। আরেক ধরনের কোষ আমরা দেখব, সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ কাকে বলা হচ্ছে? যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলা হয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে ঘটনাটা কি? উল্টো, অর্থাৎ এখানে রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করবে, করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে। খেয়াল করে দেখো, এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র, দুই পাত্রে দুই রকমের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, এখানেও তড়িৎদ্বার রয়েছে এবং এটাকে সরাসরি সংযুক্ত করা হয়েছে। এখানে কি কোনো বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তার মানে এখানে কোনো আলাদা করে ব্যাটারি লাগানো নেই। এবং খেয়াল করে দেখো যে এখানে এই সরাসরি সংযোগের ফলে এখানে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিধায় এখানকার বাল্বটা জ্বলে উঠছে। তার মানে এখানে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে কি করে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, যে কারণে এই বাল্বটা জ্বলছে। আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং এই গ্যালভানিক কোষ নিয়ে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা তাদের পরিচয়টা দিচ্ছি তোমাদেরকে। এরপরে চলে এসেছি আমরা বিদ্যুৎ পরিবাহীতে। বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর কাকে বলা হচ্ছে? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে আমরা তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলি। এখন এই পদার্থের উদাহরণ হিসেবে কারা থাকতে পারে? আমরা চলো উদাহরণগুলো একটু দেখে নিই। ধাতু, গ্রাফাইট, গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড ও ক্ষারের দ্রবণ ইত্যাদি হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী পদার্থ। এখন এই বিদ্যুৎ পরিবাহী পদার্থগুলোকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো, খেয়াল করে, এখানে বিদ্যুৎ পরিবাহী পদার্থ হিসেবে ধাতু থাকতে পারে, গ্রাফাইট থাকতে পারে যেটা তোমরা একটু আগে দেখেছো, গলিত লবণ বা লবণের দ্রবণ এবং কি অ্যাসিড ও ক্ষারের দ্রবণ থাকতে পারে ইত্যাদি আমাদের হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ। এখন বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে আমরা এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা? একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী বলা যায়। এদের দুজনের মধ্যে আমরা একটু দেখব যে কোন ধরনের পরিবাহীটা আসলে কিরকম। ইলেকট্রনীয় পরিবাহী বলা হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, সেসব পরিবাহীকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলছি। আমরা জানি যে আমরা যে ধাতুগুলো ব্যবহার করি, একটু আগে তোমরা বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণে ধাতুর কথা শুনে আসলে, এবং আমরা সবাই জানি যে ধাতুর মধ্যে কি থাকে, ধাতব বন্ধন থাকে এবং সেই ধাতব বন্ধনে প্রচুর পরিমাণে বা ধাতুর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা জানি গ্রাফাইটেও মুক্ত ইলেকট্রন থাকে, কারণ আমরা কার্বনের যে বহুরূপতা দেখে এসেছি সেখানে ডায়মন্ড এবং গ্রাফাইটের মধ্যে ডায়মন্ডে কি ঘটনা ঘটে, কার্বন তার চারটি হাত দিয়ে অপর চারটি কার্বন পরমাণুকে ধরে থাকে, কিন্তু গ্রাফাইটে কি একটি মুক্ত ইলেকট্রন থাকে প্রতিটি কার্বন পরমাণুতে। সেজন্যই বলছিলাম যে ধাতুতে যেমন মুক্ত ইলেকট্রন থাকে ধাতব বন্ধনে, এবং গ্রাফাইটেও কি মুক্ত ইলেকট্রন থাকে, এবং এই সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের মাধ্যমেই কিন্তু বিদ্যুৎটা পরিবাহিত হচ্ছে এবং ইলেকট্রনের প্রবাহই কিন্তু মূলত বিদ্যুৎ প্রবাহ। এই সকল পরিবাহীগুলোকে আমরা মূলত বলি ইলেকট্রনীয় পরিবাহী। এবং এই ইলেকট্রনীয় পরিবাহীগুলোর উদাহরণ হিসেবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লোহা থাকতে পারে, কপার, আমাদের বহুল পরিচিত বাসাবাড়িতে যে আমরা সোনালী কালারের কিংবা গোল্ডেন কালারের যে তারগুলো দেখি সেগুলো কপারের তার, নিকেলের হতে পারে, আবার গ্রাফাইটেরও হতে পারে ইত্যাদি হচ্ছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী। উচ্চতর শ্রেণীতে তোমরা এই ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে শিখবে। মূলত যেই সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎটা পরিবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি কি ইলেকট্রনীয় পরিবাহী। এবং আমরা খুব সংক্ষেপেই বলবো যে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে মূলত বিদ্যুৎ প্রবাহ। এবং এই ইলেকট্রনীয় পরিবাহীগুলো মূলত ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্র তোমরা পদার্থবিজ্ঞানে পড়বে। এরপরে আমরা চলে আসছি তড়িৎ বিশ্লেষ্যতে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা যেতে পারে এদেরকে। এখানকার সংজ্ঞাটা কিরকম? যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং
বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুইভাবে আয়নিত অবস্থায় থাকে, সে গলিত অবস্থায় থাকতে পারে, আবার দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, এবং এই যে আয়নিত অবস্থায় থাকছে এই আয়নের মাধ্যমেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎটা পরিবহন করে। অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করছে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে এই যে আয়নগুলো যেগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় আমরা পাই সেই আয়নগুলো বিদ্যুৎ প্রবাহ ঘটায়। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। এটা কেন? কারণ আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা জানি সেখানে ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে, আর পাশাপাশি সমযোজী যৌগ, এবং সব সমযোজী যৌগ কিন্তু নয়, পোলার সমযোজী যৌগ যেখানে কি পজিটিভ পোল এবং নেগেটিভ পোল রয়েছে। আমরা জানি আমরা কাদেরকে পোলার সমযোজী যৌগ বলি। যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কিংবা তার বেশি, তাদের ক্ষেত্রে ডাইপোলের সৃষ্টি হয় এবং তাদেরকে আমরা পোলার সমযোজী যৌগ বা পোলার যৌগ বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, আবার রয়েছে পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে থাকে, এবং এই ধরনের পরিবাহীগুলোকে বা এই ধরনের পদার্থগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন এই তড়িৎ বিশ্লেষ্যকে যেটা বলছিলাম যে এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যাকে বলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। এখন তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মূলত কারা হতে পারে। যেসব তড়িৎ বিশ্লেষ্য, আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখি, যেসব তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি এখানে লক্ষ্য করি, একটু আগে তোমরা উদাহরণগুলো দেখলে। প্রথমে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সংজ্ঞাটা দেখে নিই। যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। আবার এদিকে মৃদু তড়িৎ বিশ্লেষ্যে দেখতে পাচ্ছি পানিকে, ইথানোয়িক অ্যাসিডকে, এবং খেয়াল করে দেখবে যে এরা কিভাবে আসলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কিংবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়। সোডিয়াম ক্লোরাইডের কথা যদি আমরা চিন্তা করি, সে দ্রবণে সম্পূর্ণরূপে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, এবং সেখানে আমরা কি কি পাই? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পাই। আবার আমরা যদি এখানে কপার সালফেটের কথা বলি, এখানেও কি ঘটনাটা একই রকম, আমরা সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় পাই কপার আয়নকে এবং সালফেট আয়নকে। তুমি এদিককার কথা যদি চিন্তা করো, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কিন্তু আংশিক আয়নিত হয়, এজন্য উভমুখী চিহ্ন দিচ্ছি। এখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের সৃষ্টি হচ্ছে। একই রকম ভাবে ইথানোয়িক অ্যাসিডে সেখানেও কি আংশিক আয়নিত হবে বা আংশিক বিয়োজন ঘটবে। এই যে খেয়াল করে দেখো, এখানে ইথানোয়িক অ্যাসিডে বা অ্যাসিটিক অ্যাসিডে অ্যাসিডের আয়ন এবং হাইড্রোজেন আয়নের সৃষ্টি হচ্ছে। তার মানে এইভাবেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য আয়নিত হয় বা বিয়োজিত হয়। এরপরে আমরা চলে আসছি তড়িৎদ্বারে। আমরা তড়িৎদ্বার কাকে বলছি? তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলা হয়ে থাকে। ইতিমধ্যে আমি তোমাদের ছবিতে তড়িৎদ্বারকে দেখিয়ে এসেছি। এবার খেয়াল করো যে তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সেই তড়িৎদ্বারটাতে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অপর তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং সম্পূর্ণ কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার, আর যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলা হয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবে যে আমরা বলছি যে কোথায় এখানে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে
সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এবং যেখানে জারণ বিক্রিয়া ঘটছে সেটাকে অ্যানোড তড়িৎদ্বার বলছি। ধরো যে আমাদের অ্যানোডে কারা মূলত যায়, অ্যানোডে মূলত যায় অ্যানায়ন, ধরো ক্লোরাইড আয়ন। সেখানে গিয়ে সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তার মানে তুমি বুঝতেই পারছো যে অ্যানোডে মূলত অ্যানায়ন গিয়ে সেখানে ইলেকট্রন, অ্যানায়ন বা কিংবা কোনো পরমাণু গিয়ে সেখানে ইলেকট্রন ত্যাগ করে সেখানে জারণ ঘটায়। ক্যাথোডে কি ঘটনা ঘটে, এখানে অ্যানোড এবং ক্যাথোড হচ্ছে দুটি তড়িৎদ্বার, যার মধ্যে অ্যানোডে জারণ ঘটছে এবং ক্যাথোডে ঘটবে বিজারণ। কিরকম এই ঘটনাটা, ক্যাথোডে সবসময় ক্যাটায়ন যায়, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সেটা পরমাণুতে পরিণত হয়, এবং এই ঘটনাটা হচ্ছে কি বিজারণ। কারণ আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, আর ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ। এবং অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে, করে সে পরমাণুতে পরিণত হচ্ছে। আর ক্যাটায়ন কি করছে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সেখানে পরমাণুতে পরিণত হচ্ছে, কিংবা ক্যাথোডের গায়ে লেগে যাচ্ছে পরমাণু হয়ে। এবং অ্যানোড ও ক্যাথোডে যথাক্রমে জারণ এবং বিজারণ বিক্রিয়া সংগঠিত হচ্ছে। আমরা সামনের ভিডিও ক্লাসগুলোতে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ কিংবা তড়িৎ বিশ্লেষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সেখানে আমরা দেখব যে কিভাবে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলো সংগঠিত হচ্ছে, এবং কেন কোনো একটা অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে, আর ক্যাথোড থেকে কোনো একটা ক্যাটায়ন কেন ইলেকট্রন গ্রহণ করছে। এই ঘটনাগুলো আমরা বিস্তারিতভাবে লক্ষ্য করব এখানে। এই আয়নটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে বিধায় একে অ্যানায়ন বলা হয়, অর্থাৎ ঋণাত্মক আয়নগুলোকে আমরা অ্যানায়ন বলি, এবং ঋণাত্মক আয়নগুলোই মূলত অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে আসে। আর ধনাত্মক আয়নগুলো মূলত কি করে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সেখানে পরমাণুতে পরিণত হয়ে ক্যাথোডের গায়ে লেগে যায়, বিধায় আমরা ধনাত্মক আয়নগুলোকে বলি ক্যাটায়ন। অর্থাৎ দেখো, এই অ্যানোড এবং ক্যাথোডের নামের সাথে অ্যানায়ন এবং ক্যাটায়নের নামেরও একটা সম্পর্ক রয়েছে। তাহলে আজকের ভিডিও ক্লাস আর দীর্ঘায়িত করছি না, এখানেই আমরা শেষ করব। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।